স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশে। সঙ্গে আছি অনিমেষ কর। এবছরের বিশ্বের সেরা শিক্ষক পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছেন একজন বাংলাদেশি শিক্ষক। বগুড়ার শেরপুর উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকের নাম শাহনাজ পারভীন। অবশ্য সৃজনশীল শিক্ষকতায় তার সুনাম ছড়িয়ে পড়েছিল আগেই। শাহনাজ পারভীনের ক্লাসে স্বাচ্ছন্দ্য বোধ করে সব শিক্ষার্থী, পাঠ বুঝে নিতে জড়তা নেই কারো মধ্যে। শিক্ষকতার এক পর্যায়ে পড়াশোনা নিয়ে শিক্ষার্থীদের ভীতির বিষয়টি ভাবিয়ে তোলে বগুড়ার শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীনকে। এরপর থেকে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন তিনি। শিক্ষার্থীদের সমস্যা খুঁজে বের করে সেগুলো সমাধানে সাধ্যমতো চেষ্টা শুরু করেন। এখন আর শাহনাজ আপার ক্লাস কামাই করতে রাজি নন শিক্ষার্থীরা। সহজে পাঠা বুঝে দেন। আজকে যেমন ছাতা দিয়ে নামতা শেখালেন, আমরা নামতাটা খুব ভালোভাবেই বুঝতে পারলাম। আমরা খুব ভালো করে ম্যাডামের পড়াটা মাথায় ঢুকে নিতে পারি। মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা অর্জনের পথে বাধাগুলো চিহ্নিত করতে 2010 সালে বগুড়া, রংপুর ও ময়মনসিংহের 80টি স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের উপর গবেষণা করে শাহনাজ পারভীন। গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী কাজ করছেন তিনি। তাদেরকে একঘেয়েমি দূর করার জন্য শ্রেণীকক্ষে থেকে তাদেরকে মাঠে নিয়ে এসে প্রকৃতির পরিবেশে নিয়ে এসে প্রকৃতির কাছাকাছি নিয়ে এসে তাদেরকে আমি অনেক সময় বাংলাদেশের বিশ্ব পরিচয়, বিভিন্ন রং শেখানো, বিভিন্ন সংখ্যা শেখানো, এগুলো আমি প্রকৃতির কাছাকাছি নিয়ে এসে ওদেরকে শিক্ষাদান করে থাকি। একসময় শেরপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার ছিল প্রায় 42%। এবছর তা নেমে এসেছে শূন্যের কোঠায়। শাহনাজের নানামুখী প্রচেষ্টাকেই এর কারণ বলে মনে করছেন শিক্ষকরা। উনি সবসময় ক্লাসে নিজেকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন। ওনার কথাবার্তা, চালচলন, পোশাক আশার ব্যাপারে উনি অত্যন্ত সচেতন। ক্লাসে সবসময় আকর্ষণীয় উপকরণ উনি ব্যবহার করে থাকেন, ফলে বাচ্চারা সবসময় ওনার প্রতি আকৃষ্ট এবং ওনার ক্লাসের প্রতি পাগল বাচ্চারা। শিক্ষক হিসেবে অবদানের স্বীকৃতি পেয়েছেন শাহনাজ পারভীন। 2010 সালে বগুড়ার শেরপুর উপজেলার সেরা শিক্ষকের পুরস্কারে ভূষিত হন তিনি। দেশের সেরা শিক্ষকের মর্যাদা পান 3 বছর পর। 2017 সালের জন্য সারা বিশ্বের সেরা শিক্ষকদের পুরস্কৃত করতে 50 জন শিক্ষকের তালিকা প্রকাশ করেছে ভারকি ফাউন্ডেশন। এতে উঠে এসেছে বগুড়ার প্রত্যন্ত এলাকার শিক্ষক শাহনাজ পারভীনের নাম। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এসব বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের সঙ্গে বগুড়া থেকে যোগ দেবেন শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন। আমরা তাদের দুজনের সঙ্গে কথা বলবো। স্যার, আগে আপনার সাথে একটু কথা বলতে চাই যে বিষয়টা আপনি দেখলেন প্রতিবেদনে, শাহনাজ আপার যেই প্রতিবেদনটি, শিক্ষার্থীদের কিন্তু ক্লাসে একটা ভীতি আছে আমাদের। আমরা ছোটবেলা থেকে যেই সনাতনী পদ্ধতিতে পড়াশোনা করেছি, শ্রেণীকক্ষে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের একটি অনেক বড় দূরত্ব, যদিও এটি এখন কমে এসেছে অনেকখানি। তো এই বিষয়টি শিক্ষার্থীদের ভীতি কমানোর জন্য কি কি করা উচিত? প্রথমে আমি শাহনাজ পারভীনকে অভিনন্দন জানাচ্ছি। তিনি সকল শিক্ষকের জন্য প্রেরণা। তো শিক্ষার্থীদের একটা ভীতির কথা আপনি বলছেন, সেটা কিন্তু হওয়া উচিত নয়। কারণ ছোট শিক্ষার্থীরা তারা তো অনিসন্ধিৎসু, তারা নিজেরা চঞ্চল, তারা শিখতে চায়, তারা এবং সেটাকে একটা খেলার মতো জিনিস হিসাবে গ্রহণ করতে চায়। কিন্তু সেই পরিবেশটা আমাদের সৃষ্টি করে দিতে হবে। সবসময় আমরা করি না, সেই জন্য হয়তো এটা একটা শঙ্কা বা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় শিক্ষার্থীদের জন্য। স্যার, আমরা একটু শাহনাজ আপার সাথে কথা বলে আসি, সরাসরি তার সঙ্গে আমরা যুক্ত হতে চাইছি। শাহনাজ বেগম, আপনাকে আমরাও অভিনন্দন জানাচ্ছি। আমরা চাইবো যে বড় একটি সম্মান আপনি পেতে যাচ্ছেন, সেটি চূড়ান্ত পর্যায়ে যেও আপনি জয়ী হয়ে আসবেন। আপনি যে সৃজনশীল শিক্ষার কথা বলছেন শ্রেণীকক্ষে, সেটি আপনার ধারণায় কখন থেকে আসলো এবং আপনি সেটিকে কিভাবে বাস্তবায়নের চেষ্টা করলেন, সেই গল্পটি আমাদের একটু শোনান। আসলে আমি 2003 সালে যখন শিক্ষকতা পেশায় যোগ দিই, তখন আমার মা একজন শিক্ষক। আমার মা আমাকে বলেছিলেন, তুমি পেশাকে নেশা হিসেবে নেবে, তবে তুমি জীবনে সফলতা লাভ করবে। এরপর থেকে এই তো পেশা। তখন থেকে আমি ভাবতে থাকি যে আমি পাঠদান করাবো। প্রথমে যখন আমি পাঠদান করাই শ্রেণীকক্ষে, তখন শিক্ষার্থীদের মধ্যে
কেন জানি একটা অনীহা, মানে আমি পাঠ দিচ্ছি কিন্তু তারা সঠিকভাবে রিসিভ করতে পারছে না। এটা আমি যখন বাসায় এসে তখন আমাকে ভাবিয়ে তুলল যে আমি তাহলে আমার যে শিক্ষা দিচ্ছি এটা তারা ভালোভাবে গ্রহণ করতে পারছে না। তখন আমি রিসার্চ করতে থাকলাম। আমি আরও ভালো যারা টিচার তাদের সঙ্গে বসলাম। আমি আমার কর্মকর্তা, আমার পিটিএ সুপার, তাদের সঙ্গে বসে আমি এই মূল বিষয়টাকে আমি চিহ্নিত করতে পারলাম যে আসলে আমাকে এই একঘেয়েমি দূর করতে হবে। তাদের পড়াশোনার পাশাপাশি তাদেরকে নাচ গান, কৌতুক, অভিনয়, আর বিশেষ করে তাদেরকে শুধু ক্লাসে না শ্রেণীকক্ষে বাইরে এসে পাঠদান করতে হবে। আমি যখন শুরু করলাম আমার পাঠটা এভাবে বিভিন্ন কৌতুক, বিভিন্ন গান, বিভিন্ন খেলার মাধ্যমে পড়াশোনা, তখন দেখলাম যে না, ওরা তো খুব আনন্দ পাচ্ছে এবং আমি সবসময় আকর্ষণীয় সহজলভ্য উপকরণ ওদের সঙ্গে উপস্থাপন করে পাঠদান করি। তখন দেখলাম পাঠটা ওরা আনন্দঘন পরিবেশে এমনভাবে রিসিভ করতেছে যে ওই পড়াটা পুনরায় তাদেরকে পড়াশোনা পরে পড়তে হচ্ছে না। এটা পর থেকেই আমার পথ চলা শুরু। আপনি কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি কি হয়েছেন? এই যে আপনি যে কাজটি করতে চেয়েছেন, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আনন্দদায়ক পদ্ধতিতে আপনি পড়ানোর চেষ্টা করেছেন এবং তাদের শ্রেণীকক্ষের বাইরে এসেও নাচ গান খেলাধুলার মাধ্যমে তাদের শিখিয়েছেন এবং আপনি অন্যান্য স্কুলের শিক্ষকদেরও কিছু ট্রেনিং দিয়েছেন এই সব বিষয়ে। এই সমস্ত কাজ করতে যে কোথাও কোনো বাধা এসেছে? কারণ সরকারি প্রোটোকলের অনেক জায়গায় অনেক বিষয় আসে, নতুন একটি জিনিস আপনি যখন প্রয়োগ করতে চান নানা দিক থেকে নানাভাবে অনেক সমস্যাও তৈরি হয়, সামাজিকভাবে হয়, প্রশাসনিকভাবে হয়। আপনি কোথাও যদি বাধা পেয়ে থাকেন সেটাকে কিভাবে উত্তরণ ঘটিয়েছেন? আসলে আমি যখন শ্রেণীকক্ষে যখন সবাই পাঠদান করাচ্ছে, আমি যখন শ্রেণীকক্ষে বাইরে নিয়ে আসি তখন সম্ভবতই এলাকার লোকজন, এলাকার জনসাধারণ এটাকে সহজভাবে প্রথমে মেনে নেয়নি যে পাঠদান তো হবে শ্রেণীকক্ষে। আমরা তো গতানুগতিক এটাই দেখে আসছি। এখন ম্যাডাম শাহনাজ ম্যাডাম কী এমন করতেছে যে বাইরে এসে তাদেরকে পাঠদান করতে হবে। এটা যখন আমি ওনাদেরকে বুঝিয়ে দিলাম এবং ওনাদের বাচ্চারা, ওনাদের শিশুরা যখন পাঠটাকে খুব ভালোভাবে রিসিভ করে নিয়ে পরীক্ষার ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করলো, তখন ওরা আমার ধারণাটাকেই ওরা বলল যে না, আসলেই শাহনাজ ম্যাডামের যে পড়ার কৌশল এটাই সবচেয়ে এই যুগের জন্য বেটার। এতে করে আমার আশেপাশের, আমার শেরপুর এলাকার যে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকগণ এটা শ্রেণীকক্ষে তারা আমার পাঠদান কৌশলটাকে অবলম্বন করে। বিশেষ করে পরীক্ষাভীতি দূর করা, আমি যেটা করেছি পরীক্ষাভীতি দূর করার জন্য শিশুদেরকে আমি প্রতি অধ্যায় শেষে আমি নিজে প্রশ্নপত্র তৈরি করে ওদেরকে ওদেরকে মূল্যায়ন করে থাকি। এতে করে পরীক্ষার ভীতি যে এটা দূর হয়ে গেছে, আর পাবলিক পরীক্ষাগুলোতেও তারা কাঙ্ক্ষিত ফলাফল। একই সাথে আমরা প্রতিবেদনে দেখলাম যে তাদের যেমন ভীতি কমেছে, ঝরে পড়ার হারও কমেছে, 42 থেকে 7 কমে এসেছে। আপনার এই সার্বিক প্রচেষ্টার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বড় পরিসরে যে আপনি বাংলাদেশের সম্মান আরো বাড়াবেন সেই আশা করছি। শাহনাজ বেগম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। স্যার, আমরা শুনছিলাম তার কথা, একেবারে সরাসরি তিনি বললেন এই বিষয়গুলি নিয়ে আমাদের এই যে পরীক্ষা ভীতি এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানোর জন্য এই উদ্যোগটাতে আমার মনে হয় যে সারা বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয় যদি ছড়িয়ে দেওয়া যেত তাহলে তো অনেক ভালো হতো। নিশ্চয়ই উনি যেটা বললেন তার দুটো জিনিস আমি বিশেষভাবে লক্ষ্য করলাম। একটা হলো উনি বললেন যে উনি গবেষণা করেছেন। তো শিক্ষক ক্লাসে পড়ান, তিনি আবার গবেষণা করবেন, সেটা সাধারণত আমরা শুনি না, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয়, যেটাকে বলা হয় অ্যাকশন রিসার্চ। মানে প্রতিটি শিক্ষককে নিজেকেও একজন শিক্ষার্থী হতে হবে, তিনিও জানবেন, শিখবেন, বুঝবেন কি করে ভালো করে পড়াতে হয়, এবং সেটা কিছুটা গবেষণাধর্মী অনুসন্ধান করতে হবে তিনি কিভাবে আরো ভালো কাজ করতে পারেন। তারপর আরেকটা জিনিস বললেন যে তিনি সবসময় একটা আকর্ষণীয়ভাবে আনন্দের একটা পরিবেশ সৃষ্টি করেন। সেটা তো আমরা বলি কিন্তু সকলে হয়তো করেন না, তো সেটা তিনি করছেন। তো এইভাবে যদি করা যায়, কিছুটাও যদি সকল শিক্ষক করতে পারেন,
তাহলে তো শিক্ষার্থীরা শিখবে। আমরাও সেটি চাইবো যে আনন্দদায়ক পদ্ধতিতে। স্যার, আমরা আবার এসে ফিরে কথা বলবো, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশার বাংলাদেশে যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি খুব শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস ডক্টর মঞ্জুর আহমেদ। স্যার, আপনার কাছে জানতে চাই খুব স্পষ্ট করেই, আমরা শিক্ষার একটি খুব আশাব্যঞ্জক বিষয় দেখলাম যে একজন শিক্ষক বাংলাদেশ থেকে সেরা শিক্ষক নির্বাচিত হয়ে তিনি বিশ্বের 50 জন সেরা শিক্ষকের কাতারে গেছেন, কিন্তু সার্বিক বিচারে যদি আমরা বলি যে আমাদের স্কুল পর্যায়ে শিক্ষার মান কি রকম? এই শিক্ষক এরকম একটা অর্জন করেছেন, সেজন্য আমরা গর্বিত, এবং এরকম যদি আরো অনেক হতেন তাহলে তো আমাদের শিক্ষার মান অনেক ভালো হতো। এখন মানের অবস্থা যেটা, চেষ্টা চলছে মান উন্নয়নের, আমি বলবো সরকারের সদিচ্ছার অভাব নেই, কিন্তু মান এখন যে পর্যায়ে আছে সেটা আমরা সন্তুষ্ট হতে পারছি না। আমি যদি একটা উদাহরণ দিই, আমরা 2002 সালে এডুকেশন ওয়াচ থেকে গবেষণায় দেখা গেছিল 5ম শ্রেণী শেষ করে শিক্ষার্থীরা ঠিক ব্যবহারিক যেটা সাক্ষরতা, ভালো করে লিখতে পড়তে পারা, সেটা করতে পারছে না। তো প্রাথমিক শিক্ষায় যদি সেই ভিত্তিটা তৈরি করে না দেওয়া যায় তাহলে তো এটা প্রাথমিক শিক্ষার ব্যর্থতা। তো সেই জিনিসটা 2002 সালে ছিল। 2016 সালে আবার আমরা একই ধরনের গবেষণা জরিপ করে দেখা গেল যে অবস্থা প্রায় একই। তো এইখানে এর মধ্যে অনেক শিক্ষার প্রসার হয়েছে, এবং আমরা দেখেছি যে সরকারের অনেক উদ্যোগ, খাদ্যের বিনিময়ে শিক্ষা সহ বিভিন্ন কর্মসূচি তারা চালু করেছেন, তারপরেও কেন? তারপরেও এই অবস্থা। তো সেখানে উত্তরণের জন্য কি করা দরকার? মনে হয় যে চেষ্টাটা হচ্ছে এটা হয়তো যথেষ্ট নয়, কারণ আমরা যদি শিক্ষার জন্য যে বিনিয়োগ বা ব্যয়ের কথা বলি সেটা যথেষ্ট নয়। অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক নিচে। শিক্ষার জন্য যে সময়, সারা বছরে যেটুকু সময় দেওয়া দরকার, যেটা লার্নিং টাইম, কন্ট্রাক্ট আওয়ার যেটা বলা হয়, সেটা গড়ে 1000 ঘন্টা পৃথিবীতে অন্যান্য দেশে, কিন্তু আমাদের সেটা 400-500 ঘন্টা হয়। তো সেটা 2 শিফটের স্কুল হয় এখন অধিকাংশ স্কুল সেরকম। তো সেটা আরেকটা কারণ। আর আরেকটা জিনিস, শিক্ষক যারা শিক্ষকতায় আসেন আমাদের দেশে, সেটা হয়তো বলতে পারি যে শিক্ষকতা একটা ঠিক পছন্দের পেশা নয়। অন্যান্য পেশায় যেতে না পেরে অনেকেই শিক্ষকতায় আসেন, সকলে হয়তো না, কিন্তু অনেকেই তাই। তো সেটা আমরা এখনো শিক্ষকতাটাকে একটা পছন্দের পেশা হিসাবে দাঁড় করাতে পারছি না। সেই জন্য ভালো লোকজন এখানে যথেষ্ট, ভালো প্রতিভাবান যারা সেরকম দক্ষ, সেটা আমরা যথেষ্ট পাচ্ছি না। জন্য আসলে সেই ধরনের তাদের প্রণোদনাও থাকা উচিত, তাদের বেতন ভাতা, সামাজিক অবস্থান সবকিছুই সেটার দরকার। আমি বলবো যে আরেকটা জিনিস করা দরকার, আমরা ঠিক শিক্ষকতার তৈরি করার জন্য যে শিক্ষার দরকার সেটা আমরা করছি না। প্রথমে নিয়োগ দিয়ে তারপরে 1 বছরের ট্রেনিং দিচ্ছি। পৃথিবীর অন্যান্য দেশে মাধ্যমিকের পরে তরুণদের নিয়ে আসা হয় শিক্ষকতায়, যারা যাবেন তাদেরকে প্রতিযোগিতার ভিত্তিতে তাদেরকে নিয়ে এসে অন্তত 4 বছরের জন্য ট্রেনিং দেওয়া হয়। ডিগ্রি প্রোগ্রামের মধ্যে শিক্ষকতার শিক্ষা একটা বিষয় থাকে, এবং যারা শিক্ষক হবেন 4 বছর পরে তারা তখন থেকে শুরু করেন। সুতরাং অল্প বয়স থেকেই তাদেরকে সেইভাবে প্রস্তুত করা হয় মানসিকভাবে এবং শিক্ষার দিক থেকে। সেই ব্যবস্থাটা আমাদের চালু করতে হবে, সেটা এখনো হচ্ছে না। স্যার, আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে অনুপাত থাকা উচিত সেটির কি অবস্থা? এটা যথেষ্ট নয় মোটেই। আমাদের গড়ে সরকারের যে 3য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা আছে তাতে বলা হচ্ছে 40-এর মতো হবে, কিন্তু সেটাও পৌঁছাতে পারেনি। কিন্তু 40 যথেষ্ট নয়, 30-এর মতো হওয়া উচিত, কিন্তু আসলে এটা 50-60 এরকম দেখা যাচ্ছে। তো সেটা তো একটা বড় সমস্যা। এরকম একটা শ্রেণীকক্ষে এত শিশু থাকলে তাহলে শিক্ষককে ভালোভাবে পড়াশোনার পরিবেশটা সৃষ্টি করা খুব মুশকিল। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে একটি সমস্যায় পড়ছেন অভিভাবকরা, অনেক শিক্ষকরাও ঠিক মতন শ্রেণীকক্ষে বোধহয় বিষয়টা বোঝাতেও পারছেন না। এটির সমাধানের জন্য কি করা উচিত? সৃজনশীলটা একটা কেমন হুজুগের মতো হয়ে গেছে। কথাটা ছিল যে পরীক্ষাটা হবে এরকম যাতে শুধু
মুখস্থ করে কিছু তথ্য নির্ভর হবে না, সেখানে কিছু বোঝার ব্যাপার থাকবে, কিছু প্রয়োগের ব্যাপার থাকবে, সমস্যা সমাধানের ব্যাপার থাকবে। তো সেটাকে সেইভাবে প্রশ্ন করতে হলে সেটাকে বলা হচ্ছিল কাঠামোবদ্ধ, বলা হয় এটাকে সৃজনশীল বলা হচ্ছিল। কিন্তু সেটার জন্য তো পরীক্ষা পদ্ধতির চেয়ে স্কুলে পড়াশোনার ব্যবস্থাটা ওই রকম হওয়া উচিত। তো সেখানে না গিয়ে আমরা পরীক্ষায় যদি চলে যাই তাহলে সমস্যা হয়। তো সেটা হয়ে গেছে আমাদের, আমরা সেই যথেষ্ট প্রস্তুতি নিয়ে পড়াশোনার পরিবেশটা শ্রেণীকক্ষে শিক্ষকদের তৈরি করে সেটা পুরোপুরি করতে পারিনি। কিছু চেষ্টা হচ্ছে কিন্তু যথেষ্ট হয়নি। আমরা আশা করব যে এই বিষয়গুলিতে আরো সরকার একটু ভাববে কি করে ভালো করা যায়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এতক্ষণ সময় দেবার জন্য। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আশার বাংলাদেশে স্বাগত আরো একবার। বিশ্ব ক্রিকেটের আপকামিং সুপারস্টার মুস্তাফিজুর রহমানকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বর্ষসেরা উদীয়মান তারকা মুস্তাফিজ। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি বর্ষসেরা কোনো স্বীকৃতি পেলেন টাইগার পেস সেন্সেশন। অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের স্পটলাইটে মুস্তাফিজ শুরুর বছরেই জায়গা করে নিয়েছিলেন আইসিসির ওডিআই বর্ষসেরা একাদশে। 2015-এর 14 সেপ্টেম্বর থেকে চলতি বছরের 20 সেপ্টেম্বর পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় এনেছে আইসিসি। এ সময়ে ওডিআই এর চেয়ে টি-20 বেশি খেলেছেন মুস্তাফিজ। সব মিলিয়ে দ্য ফিজের শিকার 27 উইকেট। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। আমরা কথা বলছি তার সঙ্গে। শান্ত ভাই, মুস্তাফিজের এই প্রাপ্তি আপনি কিভাবে দেখছেন? অবশ্যই, কারণ এক নম্বর হচ্ছে যে আমাদের বাংলাদেশের হয়ে প্রথম কেউ এরকম একটা অ্যাওয়ার্ড পেল, যেটা আসলে আমাদের দেশের নাম উজ্জ্বল করছে। এবং মুস্তাফিজ কিন্তু এ ধরনের বলার কিন্তু আমি বলবো যে এরকম বলার কিন্তু 20 বছর বা 25 বছরে একটা দেখা যায়। যেমন পাকিস্তানের ওয়াসিম আকরাম, সেরকম কিন্তু আমাদের মুস্তাফিজ কিন্তু এরকম একজন যে এরকম মুস্তাফিজ আরেকজন আসা কিন্তু অনেক সময় লাগবে। বাট মুস্তাফিজকে এখন চিন্তা করতে হবে, তাকে এই জিনিসটা ধরে রাখতে হবে। এই যোগ্যতাটা যেটা পেয়েছে সেটা যাতে সে লম্বা সময় রেখে তার ক্যারিয়ারটা বড় করে খেলতে পারে, সেটাও তার নজরে রাখতে হবে। মুস্তাফিজের উপর চাপ কি বেড়ে যাচ্ছে না এত প্রাপ্তির মধ্য দিয়ে? আসলে ভালো প্লেয়ার বা ও বেসিক্যালি হলো গড গিফটেড প্লেয়ার। সো ওর এগুলো চাপ মাথায় না নিয়ে যে সে যদি খেলতে পারে, অবশ্যই তার জন্য এগুলো কোনো, আমার কাছে মনে হয় না তার কোনো ফ্যাক্টর। সে তার যে ধরনের বোলিং, তার এইগুলো ফ্যাক্টর হওয়ার কথা না। তার ন্যাচারাল বোলিং, তার ন্যাচারাল অফ কাট, লেগ কাট যেটাই বলেন, সব কিছু কিন্তু তার ন্যাচারাল। সো আমার মনে হয় না যে তার এইগুলা তেমন একটা এফেক্ট করবে। বাট তাকে ডিসিপ্লিন থাকতে হবে তার ক্যারিয়ারের জন্য। একজন মুস্তাফিজ 1 বছরের মাথায় সারা বিশ্বের বড় বড় খেলোয়াড়দের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি কিভাবে সে হতে পারলো? আমি এর জন্যই বলেছি যে কিন্তু এরকম মুস্তাফিজ আরেকটা পাওয়া কিন্তু বাংলাদেশের জন্য অনেক সময় লাগবে। সো ও যে কোনো সময় যে কোনো মুহূর্তে একজন ভয়ঙ্কর বলার হিসেবে হয়ে দাঁড়াতে পারে, সেটা কিন্তু সে প্রথম থেকেই প্রমাণ করে দিয়ে আসছে। সো আমার মনে হয় না যে সে তার ফিটনেস যদি ঠিক রাখতে পারে, সে যে মানে যতদিন ক্রিকেট খেলবে, যতদিন বোলিং করবে, সে আতঙ্ক হয়েই থাকবে। এবং এটা বাংলাদেশের জন্য বিশাল একটা প্রাপ্তি। এবং ইনজুরির কবলেও তো মাঝে মাঝে পড়ে পেস বোলার। আসলে পেস বোলারদের টুকিটাকি ইনজুরি থাকবে, সেখান থেকে বের হয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যেমন এখন সে আস্তে আস্তে কিন্তু কামব্যাক করছে, এবং আমার মনে হয় যে কামব্যাক করার পরে সে অবশ্যই ভালো ক্রিকেট খেলবে। কারণ সে যেভাবে তার ফিজিক্যাল ফিটনেসগুলি তৈরি করা দরকার, রিহ্যাবিলিটেশন করা দরকার, সব কিছু কিন্তু সে সঠিকভাবে করছে। এখন আমার মনে হয় সে ইনশাল্লাহ, আশা করছি সে এই সিরিজেই নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ খেলবে। আমাদের সারা বাংলাদেশে অনেক প্রতিভা কিন্তু আনাচে কানাচে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে উঠিয়ে আনার জন্য সামগ্রিকভাবে আর কি করা দরকার? আসলে এই লেভেলে যে ধরনের ক্রিকেট হচ্ছে, সেখানে আরেকটু নজর দেওয়া উচিত বোর্ডের। এবং খেলার মান যাতে ভালো হয়, সেই জন্য যে ডিভিশন ডিস্ট্রিক্টগুলিতে যে ধরনের কোচেস আছে, তাদেরকে কিছু পরামর্শ দেওয়া, বা ওইখানকার ডিভিশন যারা কর্মকর্তা আছেন তাদেরকেও মানে পক্ষপাতী না নিয়ে সঠিক প্লেয়ারটাকে মাঠে পাঠানো, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আমার সবচেয়ে বেশি মনে হয় যদি এ ধরনের রোড লেভেল থেকে প্লেয়ার আনতে হয় বাংলাদেশের জন্য, তাহলে এই জায়গাগুলিতে প্রচুর নজর দিতে হবে বাংলাদেশ বোর্ডকে। আমাদেরকে জেলা পর্যায়ে কি এটি হচ্ছে সেইভাবে আপনি দেখেন? চেষ্টা করা হচ্ছে যে এখানে যাতে ভালো আপকামিং প্লেয়ার আসে, এবং ভালো সব ধরনের ফেসিলিটি কিন্তু বোর্ড দিচ্ছে। মাঠ দিচ্ছে, আন্ডার-18 টুর্নামেন্ট হচ্ছে, আন্ডার-14 টুর্নামেন্ট হচ্ছে, সেখানে কিন্তু সব ধরনেরই সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু যে ধরনের প্লেয়ার আশা করা হচ্ছে, সেগুলো কিন্তু তারা পাচ্ছে না। এখন এগুলো ডিভিশনের কিছু দায়িত্ব আছে, ডিস্ট্রিক্টেরও কিছু দায়িত্ব আছে। তারা সেই জায়গায় তারা প্লেয়ার চয়েস করে তারা একটা টিম তৈরি করে, তারপরে আসলে বোর্ডের যারা সিলেক্টর আছেন তারা এখান থেকে প্লেয়ার তৈরি করেন। বাট
ওই যে প্লেয়ারগুলো আসছেন সেখানে কিন্তু মানের একটু হলেও দেখা যাচ্ছে যে 19-20 হচ্ছে। মানে আমরা ঢাকাতে ধরেন অনেক ধরনের কোচিং এর সুযোগ পাচ্ছে, ঢাকাতে কেউ একজন ক্রিকেটার হতে চাইলে সে ব্যাটিং বা বোলিং যেই দিকে যেতে চাক অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আমরা জেলা পর্যায়ে হয়তো কখনো কখনো যে ক্যাম্প হয়, কিন্তু ধারাবাহিক কি কোনো প্রক্রিয়া আছে? এখন পর্যন্ত আসলে ধারাবাহিকভাবে ওইভাবে হয়নি, কারণ আমাদের মাঠের স্বল্পতা আছে, সময়ের ব্যাপার আছে, সব মিলিয়ে আসলে চেষ্টা করা হচ্ছে। আস্তে আস্তে এগুলা পরিবর্তন অবশ্যই হবে, বাট শুধু যে বোর্ডেরই করলে হবে না, কিন্তু এখানে যে ডিস্ট্রিক্ট ডিভিশনে যারা কর্মকর্তা আছেন তাদেরকেও আরো সচেতন হতে হবে। এবং সেই সাথে আমার মনে হয় যে বেসরকারি উদ্যোগেও যদি কেউ এই ক্ষেত্রে এগিয়ে আসে, অবশ্যই সেটা তো অবশ্যই বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক হয়ে দাঁড়াবে। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে খেলার ব্যাপারে আপনি কতখানি আশাবাদী? ওয়ানডে এবং টি-20তে আশা করছি যে অবশ্যই ভালো একটা কিছু করবে, যে বা সিরিজ জিতবে বা ভালো মানে গেম জিতে তারা সিরিজ জিতে আসবে, সেই জায়গাটায় কনফিডেন্সলি ভাবে বলতে পারছি না, যে কারণ নিউজিল্যান্ডে কিন্তু সবাই যখন যায় তারা কিন্তু সহজে খেলা জিততে পারে না নিউজিল্যান্ডের সাথে। সো বাংলাদেশ অনেকদিন পরে মানে দেশের বাইরে যে খেলছে, একটু হলেও আমার মনে হয় যে ফাইট হবে, বাট সিরিজ জিতবে কিনা বলাটা ভেরি ডিফিকাল্ট, বাট টেস্টে কিন্তু তাদেরকে অনেক বেগ পেতে হবে। মানে এই বেগ থেকে ওভারকাম কিভাবে করতে পারে, তাহলে আপনার সাজেশন কি তাদের জন্য? আসলে সম্পূর্ণটা যারা মাঠে খেলবেন তাদের মনোযোগটা একটু বেশি থাকতে হবে। শর্টস মানে ক্রিকেটিং শর্টস যেগুলো আছে, যেগুলো শর্ট মারার দরকার নেই, সেই জায়গায় কিন্তু আমাদের আরও সংযম হতে হবে। কিছু বল দেখা যায় যে আমরা বাইরের বল আমরা ব্যাট চালিয়ে দিই বা বাইরের বল খেলতে যে আউট হয়ে যায়, সেই জায়গাগুলি যদি আমাদের একটু মনোযোগ বাড়াতে পারি এবং সেই বলগুলি যদি না খেলে আমরা নিজেকে ধৈর্য ধরে উইকেটে থাকতে পারি, মানে উইকেট যদি লস না করি, তাহলে কিন্তু আমাদের মানে টেস্টেও ভালো করার চান্স থাকবে। বাট সেই জিনিসগুলি করতে হবে মাঠে, এবং বলার যারা আছে তাদেরকে ভালো লাইন এবং লেন্থে বল করতে হবে, সেখানে সুইং থাকবে, বাউন্স থাকবে, কিন্তু খালি জুড়ে বল করলে হবে না সেই জায়গায়, সেই কিন্তু লাইন লেন্থের অনেক ব্যাপার আছে। সো সব মিলিয়ে এখানে পারফেক্ট ক্রিকেটটা খেলতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে যে দলটি খেলবে সেই দলের সামর্থ্যটাকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের দলের? সামর্থ্য তো অবশ্যই বাংলাদেশে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো টিমকে বাংলাদেশ হারাতে পারবে যে কোনো জায়গায়। তো এখন ব্যাপার হচ্ছে যে মাঠে আমরা কিভাবে অ্যাপ্লাই করি, অনেকদিন পরে দেশে বাইরে খেলছি, আশা করছি যে অবশ্যই যারা মাঠে খেলেন তারা কিন্তু কখনোই চাবেন না যে খারাপ খেলতে, তারা সবসময় চান ভালো খেলতে, তার বেস্টটা দিতে, এবং আমি আশা করছি তারা তাদের বেস্টটাই দিবেন। আমরা আবারও আলোচনায় ফিরে আসবো ছোট্ট একটি বিরতিতে। আশার বাংলাদেশে যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি খুব শিগগিরই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার, জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হাসান শান্ত। শান্ত ভাই, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের খেলার ব্যাপারে আপনি কতখানি আশাবাদী? সোফার এখন পর্যন্ত জানি যে উনি খেলবেন, তো এখনো ওইভাবে আসলে পুরোপুরি ডিক্লেয়ার করা হয় না যে সে খেলবে কিনা। তো আশা করছি যে অবশ্যই মুস্তাফিজ টিমের হয়ে খেলবেন, বাংলাদেশের হয়ে খেলবেন, এবং কিছু একটা নতুন কিছু একটা নিয়ে আসবেন তিনি। পুরোপুরি ডিক্লেয়ার করা হয় না যে সে খেলবে কিনা। তো আশা করছি যে অবশ্যই মুস্তাফিজ টিমের হয়ে খেলবেন, বাংলাদেশের হয়ে খেলবেন, এবং কিছু একটা নতুন কিছু একটা নিয়ে আসবেন তিনি। প্রস্তুতি ম্যাচে তার পারফরমেন্স কেমন ছিল? 2টা উইকেট পেয়েছেন। আশা করি সামনের ম্যাচ যেটা নিউজিল্যান্ডের সাথে ফার্স্ট ওডিআই যেটা হবে, যদি খেলেন সেখানে অবশ্যই আরও বেটার ক্রিকেট খেলা হবে, কারণ ওইখানে নিউজিল্যান্ডের সাথে খেলা মনোযোগের ব্যাপারটা থাকে, সেখানে আরও মনোযোগ দিয়ে সে বল করবে, এবং আমার কাছে মনে হয় সাথে যারা আছেন তাদের পার্টনার, তারা যদি তাকে মানে সাপোর্ট দিতে পারে, তাহলে কিন্তু মুস্তাফিজ বাংলাদেশের জন্য টপ বোলার হয়ে দাঁড়াবে। প্রথম ওয়ানডেতে আপনি কিরকম একাদশ আশা করছেন, মানে আপনি যদি থাকতেন তাহলে কাকে কাকে রাখতেন? আসলে নতুন অনেক মুখ আছে এখন তার, আপনার মুস্তাফিজ সাথে আপনার মিরাজ আছে, মিরাজ নতুন একদমই ইয়াং প্লেয়ার, অফ স্পিন করেন, ভালো বোলিং করেন, এবং ওয়ানডেতে কী ধরনের বোলিং করবেন সেটা আসলে দেখার বিষয়। আমার কাছে মনে হয় যে লাস্ট টিমের থেকে মুস্তাফিজ যদি আসে, আর যারা ব্যাটসম্যান আছেন তামিম, ইমরুল কায়েস, আপনার সৌম্য সরকার কিছু রান পেয়েছেন, সুব্রত হোম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিক, মানে যারা রেগুলার খেলে আসেন তারাই। নতুন আমার কাছে মনে হয় না প্রথম ম্যাচে নতুন কাকে খেলাবেন, লাস্ট ম্যাচে যারা খেলে আসছেন তারাই
আমার কাছে মনে হচ্ছে। এখন বলার মিরাজকে খেলাবে কিনা সেটা আমি নট শিওর। আসলে ওইখানে কন্ডিশন দেখে, উইকেট দেখে তারপরে আসলে টিম সিলেকশন করা হয়। সো আমার মনে হয় যে উইকেট যদি একটু বাউন্সি থাকে, সেখানে পেস বোলার হয়তো বা দুটা জায়গায় তিনজন খেলতে পারেন। এখানে রুবেল হয়তো বা ঢুকতে পারেন, রুবেল, মুস্তাফিজ এবং মাশরাফি অবশ্যই এই তিনজন খেলবেন আমার কাছে মনে হয়। তানভীরের অবস্থা কি? আসলে ঘরোয়া ক্রিকেটে তানভীর কিন্তু বেশ ভালো অলরাউন্ডিং পারফরমেন্স করে আসছে বিগত কয়েক বছর ধরে, বোলিং এবং ব্যাটিং দুটাতেই। এবং আসলে এখন প্র্যাকটিস ম্যাচে তিনি উইকেটও পেয়েছেন, আবার একটু রানও দিয়েছেন। বাট প্রথম ম্যাচ বাংলাদেশের হয়ে খেলাটা একটু হলেও চাপের ব্যাপার থাকে। আমার কাছে মনে হয় যে উইকেটের উপর ডিপেন্ড করবে। এবং আমি নট শিওর যে প্রথম ম্যাচই তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে। সো তানভীর যদি যখনই খেলবে, আমাদের দেশে লেগ স্পিন একজন খুবই দরকার, সে ভালো লেগ স্পিন করে। আমার মনে হয় যে ভালো একটা কিছু দিতে পারবেন, বাট তাকে একটু ওয়েট করতে হবে আমার কাছে মনে হয়। এখনও সেই সময়টা আসেনি তাকে খেলানোর ওডিআইতে। সো তানভীরের খেলার চান্সটা কম থাকবে আমার কাছে মনে হচ্ছে। টপ অর্ডারে এই কন্ডিশনে কি সৌম্য সরকারকে খেলানো যায়? আসলে সৌম্য সরকার যদি দেখেন লাস্ট ফিউ ডেজ, মানে বিগত কয়েকদিনে কিন্তু তার পারফরমেন্স তেমন একটা ছিল না। বাট আমার কাছে কেন যেন মনে হয় যে উনি বাউন্স উইকেট যখন আসে সেখানে কিন্তু ভালো পারফর্ম করেন। এবং লাস্ট প্র্যাকটিস ম্যাচেও কিন্তু উনি 40 করেছেন। সো এখন ইমরুল কায়েস আর সৌম্য সরকার যদি ওপেনের ব্যাপার আসে, অবশ্যই ইমরুল কায়েস অবশ্যই ফার্স্ট চয়েস থাকবে। সেখানে ইমরুল কায়েসের চান্স বেশি থাকবে, কারণ ইমরুল কায়েস বিগত ম্যাচগুলিতে কিন্তু ভালো পারফর্ম করে আসছে। ডিপেন্ড করছে কোচ কাকে চান বা উইকেট কী ধরনের বিহেভ করবে, সেখানেও কিন্তু ডিপেন্ড করছে তার ব্যাটিং অর্ডার। তামিম ইকবাল তো অবশ্যই খেলবেন, সাথে সৌম্য সরকার না ইমরুল কায়েস খেলবেন, সেটা আসলে সম্পূর্ণ এখানে মাঠে যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, যারা টিম তো রেডি করবেন, তারা আসলে ডিসিশনটা নিতে পারবে লাস্ট কি হতে পারে। তাকে ওয়ান রানে খেলাবে না ওপেনে খেলাবে বা না পরে খেলাবেন, সেটাও আসলে দেখার বিষয় আছে। শান্ত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটি নিউজ দেখে আসি একটু। বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য তালিকায় অন্যতম উপাদান টার্কি পাখি। উত্তর আমেরিকার প্রথম টার্কি পালন শুরু হলেও এখন ইউরোপ সহ বিশ্বের অনেক দেশেই টার্কি পালন হচ্ছে। বাংলাদেশেও 2 বছর ধরে শুরু হয়েছে টার্কি পালন। রাজধানীতে এর সবচেয়ে বড় খামার হলেও ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে টার্কি পালনের দিকে ঝুঁকছেন অনেকেই। ঠাকুরগাঁয়ের ঘোষপাড়া এলাকার খামারি মিন্টু শখের বসে 2014 সালে ভারত থেকে মাত্র 4টি টার্কির বাচ্চা সংগ্রহ করেন। পরে টার্কির ডিম দিয়ে দেশি মুরগির মাধ্যমে বাচ্চা সংগ্রহ করেন। এখন তার 3টি খামারে আছে 2 শতাধিক টার্কি। টার্কি বছরে 80 থেকে 100টি ডিম দেয়। 28 থেকে 30 দিনই ডিম ফুটে বাচ্চা হয়। 3-4 মাস বয়সেই এটি বিক্রির উপযোগী হয়ে ওঠে, কারণ এ সময় একটি টার্কির গড় ওজন দাঁড়ায় 7-8 কেজি। তাই ব্রয়লার মুরগি ও হাঁস পালনের চেয়ে টার্কিতে লাভ বেশি দেখছেন মিন্টু। টার্কিতে কখনই লস হওয়ার কোনো সুযোগ নেই। এদের অসুখ বিসুখ বলে কিছুই নেই, ইনশাল্লাহ খুবই কম অসুখ বিসুখ হয় না বললেই চলে। এরা শাকসবজি লতা পাতা খেতে পছন্দ করে, কলমি শাক, কচুরি পানা, এতে আমার খরচও অনেক কম হয়। এদিক দিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে পোলট্রি শিল্পে এটাই সবচেয়ে লাভনীয় একটা বিজনেস। খাবারের চেয়ে কলমি শাক ও বাঁধাকপি বেশি পছন্দ করে টার্কি পাখিরা। এদের কোনো গন্ধ নেই বলে বাড়ির ভেতরেই পালন করা যায় টার্কি। যে কোনো নারী সংসারের পাশাপাশি এটা খুব সুন্দরভাবে করতে পারে। বাসার ভিতরেই কোনো দুর্গন্ধ নেই, সুন্দর পরিবেশে, এবং এটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। পশ্চিমা দেশে টার্কি খুব জনপ্রিয়। যে কোনো মুরগির চেয়ে টার্কির মাংস বেশি পুষ্টিকর। এমনকি মাংসে প্রোটিন বেশি ও চর্বি কম থাকায় ঠাকুরগাঁয়ে ব্যক্তিগত উদ্যোগে টার্কি পালন হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এই মাংস অত্যন্ত সুস্বাদু এবং টার্কি রোগবিধি অত্যন্ত কম হয়। বিধায় আশা করা যায় এই টার্কি পালন করে ঠাকুরগাঁও জেলায় অনেকে এগিয়ে আসবেন এবং এখান থেকে লাভবান হবে। টার্কি পালনের মাধ্যমে বেকার যুবকেরা কর্মসংস্থানের সুযোগ পাবে বলে মনে করছেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বেকার যুবকদের পাখি পালনে উদ্বুদ্ধ করতে মেহেরপুরে শুরু হয়েছে 2 দিনের পাখি মেলা। বিদেশি নানা জাতের পাখি নিয়ে পালনকারীরা হাজির হয়েছেন মেলায়। পাখি পালনের মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা আনা সম্ভব বলছে জেলা প্রশাসন। নানা রং আর আকারের বাহারি সব পাখির সবই ভিনদেশি। পাখি পালন করে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুরের প্রায় অর্ধশত যুবক। অল্প পুঁজি আর জায়গায় খামার করা যায় বলে বাড়ছে পাখি পালনকারীর সংখ্যাও। জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে 2 দিনের পাখি মেলা শুরু হয়েছে শুক্রবার। র্যাম, ককাটিল, লাভবার্ড, টার্কুইজিং জাভা সহ বিভিন্ন বিদেশি পাখি নিয়ে মেলায় অংশ নিয়েছেন পাখালরা। 3 লাখ টাকার উপরে পাখি আছে, মাসে 20,000 টাকা আমার আয় আছে। তারপর ওই টাকা দিয়ে আমি একটা গরু কিনছি,
জমি জায়গা নিয়েছি, মাঠে আবাদ টাবাদ করি। পাখি দেখতে আসছেন উৎসুক মানুষ, পছন্দের পাখি সংগ্রহ করছেন অনেকে। জাতভেদে প্রতি জোড়া পাখি বিক্রি হচ্ছে 300 থেকে 20,000 টাকায়। মেলা যদি আরো বছরে বা 6 মাস পর এরকম মেলা হয় তাহলে আরো খুব ভালো হয়। বাজার সৃষ্টি হলে এসব পাখি বাইরেও রপ্তানি সম্ভব বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। জেলা প্রশাসকের মতে এর মাধ্যমে যুবকদের মাদক মুক্ত রাখা এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব হবে। সেই রকম একটা মার্কেট আমরা করে দিব যাতে মেহেরপুরের পাখি বাংলাদেশ ছেড়েও বাইরে বিভিন্ন দেশে রপ্তানি হতে পারে এবং এখানকে একটা কর্মসংস্থানের একটা বিরাট সুযোগ সৃষ্টি হতে পারে। উদ্যোক্তা তৈরি করতে পারে, তরুণদেরকে যদি এই পথে আনতে পারে তাহলে আমাদের বিপথে যাওয়া সন্ত্রাস জঙ্গি এই সব থেকে কিন্তু তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো। মেলায় রং বেরঙের প্রায় 1000 খানেক পাখি নিয়ে হাজির হয়েছেন 27 জন পাখাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চারিদিকে নানামাত্রিক হতাশার মধ্যেও আমরা খুঁজে বেড়াই কিছু আশার খবরকে। সেই রকম আশা জাগানো কিছু খবর নিয়ে সাজানো ছিল আজকের আশার বাংলাদেশ। আমরা চাইবো যে আমাদের প্রতিদিনেই এরকম কিছু কিছু আশা জাগানিয়া সংবাদ আমাদের যেমন উদ্বুদ্ধ করবে ভালো কাজের দিকে জোগাতে, সেরকম আমরা নিজেরাও যেন তৈরি করতে পারি এরকম ভালো কিছু সংবাদ। সে অপেক্ষায় থাকলাম। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।